দেখে মনে হচ্ছিল এলাকার একজন সচেতন মানুষ হিসেবে তিনি এই নির্মম ঘটনার বিচার চাইছেন। কিন্তু ভাবুন তো, যদি এমন হয়, যিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি সহানুভূতি দেখাচ্ছেন, যিনি ঘটনার পর সবচেয়ে বেশি আফসোস করছেন, সেই মানুষটির হাতেই লুকিয়ে আছে সবচেয়ে বড় অপরাধের প্রমাণ। হ্যাঁ দর্শক, রূপালী পর্দার কোনো থ্রিলার মুভি নয়, খোদ বাংলাদেশের টাঙ্গাইলে ঘটে গেছে এমন এক শিহরণ জাগানো ঘটনা, যেখানে ন্যায়ের দাবি তোলা মানুষটি মাত্র 24 ঘন্টার ব্যবধানে পরিণত হলেন মূল অপরাধীতে। আয়সা দেখে এই অবস্থা, মানে সোফায় শুয়ে রয়েছে, রক্তাক্ত অবস্থা, মারা গেছে। ঘটনার শুরু গত রোববার সকালে টাঙ্গাইল শহরের এক শান্ত এলাকা। সেখানেই নিজ বাড়িতে অত্যন্ত রহস্যজনক এবং মর্মান্তিক অবস্থায় পাওয়া যায় গৃহবধূ নাজমা আলমের প্রাণহীন দেহ। হাত পা বাঁধা অবস্থায় তার এই অনাকাঙ্ক্ষিত পরিণতি দেখে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুরুতে সবার ধারণা ছিল এটি হয়তো বাইরের কোনো অপরাধী চক্রের কাজ। গণমাধ্যম কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে, এলাকার মানুষ ভিড় জমায়, আর সেই ভিড়ের ঠিক সামনের সারিতে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি, যিনি পেশায় স্থানীয় মসজিদের মুয়াজ্জিন, নাম মোশাররফ হোসেন। তিনি শুধু ভিড়ে দাঁড়িয়েই থাকেননি, গণমাধ্যমের ক্যামেরার সামনে অত্যন্ত সাবলীলভাবে ঘটনার বর্ণনাও দিয়েছেন, প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেছেন। কিন্তু আসল চমকটা এখানেই, এই মানুষটির নিখুঁত অভিনয়ের আড়ালে যে কত বড় অন্ধকার লুকিয়েছিল তা কখনোই কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। সাধারণত কোনো ঘটনা ঘটলে আমরা বাইরের মানুষকে সন্দেহ করি, কিন্তু একটা কথা আছে না, সর্ষের ভেতরেই ভূত। মোশাররফ হোসেন ছিলেন সেই ভূত। তিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করেছিলেন যেন তিনি নিছকই একজন উদ্বিগ্ন প্রতিবেশী। তিনি পুলিশকে নানাভাবে সাহায্য করার ভানও করেছিলেন। অপরাধ বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ক্রিমিনাল সাইকোলজি বা অপরাধীর মনস্তত্ত্ব। অনেক সময় অপরাধীরা নিজেদেরকে সন্দেহ থেকে দূরে রাখতে এবং তদন্তের গতি প্রকৃতি বুঝতে ঘটনার পর ঘটনাস্থলেই অবস্থান করেন। তারা মানুষের সাথে মিশে গিয়ে এমনভাবে আচরণ করে যেন তারা কিছুই জানে না। মোশাররফ ঠিক এই কৌশলটি কাজে লাগিয়েছেন। তিনি ভেবেছিলেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিচার চাইলে কেউ তাকে সন্দেহ করবে না, কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, প্রশাসনের চোখের আড়ালে যাওয়া এতটা সহজ নয়। আর তারপরেই শুরু হলো প্রশাসনের তদন্ত। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ASM মাহবুব রেজওয়ান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ যখন তথ্য প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের মাধ্যমে ঘটনার গভীরে নামতে শুরু করলো, তখন দৃশ্যপট দ্রুত বদলাতে থাকে। 24 ঘন্টারও কম সময়ের মধ্যেই পুলিশ এমন কিছু সূত্র পেল যা পুরো ঘটনার মোড়কে 360 ডিগ্রি ঘুরিয়ে দিল। এবার প্রশ্ন হলো, পুলিশ কিভাবে আসল সত্যের কাছে পৌঁছালো? ঘটনার পর অপরাধী অত্যন্ত সুকৌশলে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিল। বাড়ি থেকে স্বর্ণালংকার লুটের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছিল। এর DVR মেশিনটিও অপরাধী সাথে করে নিয়ে গিয়েছিল যাতে কোনো ভিডিও ফুটেজ না থাকে। কিন্তু অপরাধী একটা জিনিস ভুলে গিয়েছিল, প্রযুক্তি এখন শুধু ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে পুলিশ প্রথমে সন্দেহভাজন হিসেবে সন্তোষ কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে। এই সন্তোষ কর্মকারের আটকের মধ্য দিয়েই খুলে যায় রহস্যের আসল জট। সন্তোষ কর্মকারকে জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসে সেই চাঞ্চল্যকর তথ্য। সোমবার সন্ধ্যায় পুলিশ যখন মূল অভিযুক্তকারীকে গ্রেপ্তার করে, তখন এলাকার মানুষের চোখ কপালে ওঠার জোগাড়। কারণ সেই মূল অভিযুক্ত আর কেউ নয়, সেই মুয়াজ্জিন মোশাররফ হোসেন, যিনি 24 ঘন্টা আগেই টিভিতে বিচার চেয়েছিলেন। কিন্তু কেন একজন প্রতিবেশী এমন নির্মম কাজ করলেন? এর পেছনে লুকিয়েছিল মানুষের আদিম এক প্রবৃত্তি, লোভ এবং ক্ষোভ। পুলিশ জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মোশাররফ হোসেন ওই গৃহবধূর কাছে কিছু টাকা ধার চেয়েছিলেন, কিন্তু নাজমা আলম সেই টাকা ধার দিতে অস্বীকৃতি জানান। এই সামান্য টাকা না পাওয়ার ক্ষোভ এবং ওই বাড়ির স্বর্ণালঙ্কের প্রতি লোভ, এই দুটো মিলে মোশাররফকে এক ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করে। কিন্তু কি ঘটেছিল সেই অভিশপ্ত সময়ে? ধার না পেয়ে ক্ষিপ্ত মোশাররফ একটি ভারী বস্তু দিয়ে নাজমা আলমকে মারাত্মক আঘাত করেন। এরপর তার গলার চেইন ও হাতের বালা ছিনিয়ে নেবার চেষ্টা করেন। বাধা পেয়ে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত সেই গৃহবধূকে তার জীবনের চরম পরিণতি বরণ করতে হয়। এরপর নিজের পরিচয় লুকাতে
অত্যন্ত ঠান্ডা মাথায় সিসিটিভি ভেঙে আলামত নষ্ট করেন মোশাররফ। লুটের স্বর্ণালংকার নিয়ে সোজা চলে যান স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারের কাছে। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। মোশাররফ ভেবেছিলেন ডিভিআর মেশিন নিয়ে গেলেই হয়তো সব প্রমাণ শেষ, কিন্তু তিনি বুঝতে পারেননি যে চোরাই স্বর্ণ বিক্রি করার জন্য তিনি যে নেটওয়ার্ক ব্যবহার করেছেন সেটাই তার কাল হবে। পুলিশ খুব দ্রুতই চোরাই স্বর্ণের গন্তব্য ট্র্যাক করে ফেলে। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকের অংশ, নগদ টাকা এবং ঘটনার অন্যান্য আলামত উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরেই গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। অর্থাৎ যে ব্যক্তি গতকাল বিচার চেয়েছিলেন, আজ তিনি নিজেই বিচারের কাঠগড়ায়। এই ঘটনাটি কেবল একটি অপরাধের খবর নয়, এটি বাংলাদেশের সামাজিক নিরাপত্তার জন্য এক বিশাল অশনি সংকেত। বাংলাদেশের মানুষ একজন আরেকজন প্রতিবেশীদের উপর ভরসা করে, বিশেষ করে একজন মানুষ যখন ধর্মীয় কোনো পেশায়, বিশেষ করে মুয়াজ্জিনে যুক্ত থাকেন, তখন সমাজ তাকে একটু বেশি সম্মান এবং বিশ্বাসের চোখে দেখে। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে যখন এমন ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়, তখন সাধারণ মানুষের মনে একটা বড় প্রশ্ন তৈরি হয়, আমরা আসলে কাকে বিশ্বাস করব? চারপাশের অতি পরিচিত মানুষদের আড়ালেই কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রূপ? দ্বিতীয়ত, ছদ্মবেশী অপরাধী বিপদ। এই ঘটনা প্রমাণ করে যে সমাজে অপরাধীরা এখন আর গতানুগতিক চেহারায় ঘোরে না। তারা অত্যন্ত স্মার্ট, চতুর এবং সাইকোলজিক্যালি ম্যানিপুলেটিভ। তারা টিভিতে ইন্টারভিউ দিতে পারে, পুলিশের সামনে বসে চা খেতে পারে, আবার সুযোগ পেলে মানুষের বড় ক্ষতিও করতে পারে। তৃতীয় বিষয়টি হলো অবৈধ সম্পদের চক্র। দর্শক, খেয়াল করে দেখুন, এই ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারের ভূমিকা। সমাজে এমন কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা জেনে শুনেই চোরাই মাল কেনেন। এই ব্ল্যাক মার্কেট বা কালোবাজার যদি না থাকতো, তবে হয়তো অপরাধীরা চুরি বা ছিনতাই করার উৎসাহ অনেকটাই হারিয়ে ফেলত। অপরাধ শুধু সেই করে না যে ঘটনাস্থলে থাকে, অপরাধ সেও করে যে এই লুণ্ঠিত সম্পদ কিনে অপরাধীকে উৎসাহিত করে। তাহলে এখান থেকে শেখার কি আছে? দর্শক, শুধু সিসি ক্যামেরা লাগালেই হবে না। সিসি ক্যামেরার ফুটেজ যাতে ক্লাউড বা ইন্টারনেট ড্রাইভের সাথে সংযুক্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে ডিভিআর চুরি হলেও ফুটেজ সংরক্ষিতই থাকে। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখা অত্যন্ত জরুরি, কিন্তু আর্থিক লেনদেন বা একা বাড়িতে অচেনা বা কম চেনা মানুষের প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে। কথায় আছে, অতিভক্তি চোরের লক্ষণ। টাঙ্গাইলের এই ঘটনা যেন সেই পুরনো প্রবাদেরই একটি নির্মম আধুনিক রূপ। যিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি সহানুভূতি দেখাচ্ছিলেন, তিনিই ছিলেন সবচেয়ে বড় কালপ্রিট। দর্শক, এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে মানুষের মুখের কথা আর ভেতরের আসল রূপের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে। অপরাধী যতই নিখুঁত অভিনয়ের জাল বুনুক না কেন, আইনের হাত এবং সত্যের আলো একদিন না একদিন ঠিক সেই জাল ছিঁড়ে ফেলবেই। প্রিয় দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? একজন সাধারণ মুয়াজ্জিন কিভাবে এত বড় ভয়ঙ্কর অপরাধটি করতে পারলেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।